তাহলে ভাবুন তো যে এই দেশের 15 লক্ষ মানুষ শুধু সাইক্লোনের কারণে মারা গেছে, তাহলে কি বিষয়টি খুবই গর্বের বিষয়? আমার কাছে মাঝে মাঝে এমনটাই মনে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিকালবেলা সাইকেলিংয়ের জন্য বের হয়েছিলাম। আমি যদি একটু আমার আশপাশের প্রকৃতি দেখাই, পাশেই এটি সুন্দর একটি লেক। এখানে বাহিরের লোক খুব বেশি এখানে আসতে পারে না। এই পাশটা যদি একটু দেখাই, সবুজে ঘেরা। এটি মূলত আমার ভিডিওর মাধ্যম দিয়ে অনেকবার আমি বলেছি, এটা রেস্ট্রিক্টেড একটা জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ অ্যাকচুয়ালি নিষেধ, যার কারণে এই জায়গাগুলি এখনও খুব সুন্দর আছে। তো মূলত পাশের লেক এবং আমি ক্যামেরাটা একটু ঘোরায় যদি দেখানোর চেষ্টা করি, এই সোজা বেশ এখান থেকে অনেক দূর এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে। তো আমার মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে হলো এই আশ্রয় কেন্দ্রটা ঘিরেই। ভাবুন তো, পৃথিবীর ইতিহাসে ট্রপিক্যাল সাইক্লোন 10টির মধ্যে 8বারই বাংলাদেশের নাম উঠে এসেছে। আমার স্টাডি অনুযায়ী আমি যেটি পেলাম উইকিপিডিয়াতে, যে 10টি প্রাণঘাতিক ট্রপিক্যাল সাইক্লোনের ভিতরে 8বারই বাংলাদেশের নাম। এবং আমাদের এই ছোট ভূখণ্ডে 8বারই সে প্রাণঘাতিক আঘাত হেনেছে। এখন প্রশ্ন হলো যে আমরা আসলে কতটুকু সচেতন? আমি যতটুকু বুঝি, আমারও খুব বেশি জানাশোনা ছিল না এই বিষয়টি। আমি মূলত ভোলায় থাকার কারণে আমি বিষয়টি তখন আমার নজরে আসে। ভোলার ইতিহাস ঘেঁটে দেখলাম যে ভোলার জায়গাটা আসলে খুবই ইতিহাসটা খুবই বেদনাদায়ক এবং খুবই করুণ। যদিও বিষয়টি যারা পড়ালেখা করে তারা অন্তত আমার থেকে বোধহয় আরও ভালো জানে। এখন যে বিষয়টি আলোচনার জন্য আসলাম, আপনারা অনেকেই জেনে থাকবেন 1970 সালে ভোলায় যেই সাইক্লোনটি হয়, সেই সাইক্লোনে 3 লক্ষাধিক মানুষ মূলত মারা যায়। 3 লক্ষাধিক মানুষের কথা ওইভাবে বলা থাকলেও এটি ধারণা করা হয় 3 লাখের বেশি, অ্যাটলিস্ট 5 লাখ মানুষ ওই সাইক্লোনের সময় ওখানে মারা যায়। তো এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, যে আমাদের এই যে ঘটনা, এই যে তালিকা 1900 সাল থেকে নিয়ে এখন 2026, পুরো তালিকা ঘেঁটে আমি যতটুকু বুঝতে পারলাম যে এখানে প্রায় 15 লক্ষ মানুষ বাংলাদেশে শুধু মারা গেছে সাইক্লোনের জন্য। তাহলে ভাবুন তো যে এই দেশের 15 লক্ষ মানুষ শুধু সাইক্লোনের কারণে মারা গেছে, তাহলে কি বিষয়টি খুবই গর্বের বিষয়? আমার কাছে মাঝে মাঝে এমনটাই মনে হয় যে বাংলাদেশে এত বড় একটা ইস্যু, যেটির 100 বছরের ইতিহাস আমরা যদি ঘাঁটি, 15 লক্ষ মানুষ গেছে, যেটা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু আমার একটা বিষয় জানার খুব আগ্রহ, যে এখানে মূলধারার গণমাধ্যম অথবা এই জাতীয় বিপর্যয় নিয়ে আমাদের জাতীয় মহান সংসদে কি খুব বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়, বা এটা নিয়ে কি খুব বেশি আলোচনা আপনাদের চোখে পড়ে কিনা? আমার মনে হয় যে আমি যতটুকু জানি, এটি হয়তোবা সাময়িক সময় আলোচনা হলেও
আবার হঠাৎ করে এটা নিভে যায়। খুব বেশি দিন টাইমলাইন এটা থাকে না। এটার মেন কারণ হলো এটি নিয়ে মানুষের বা আমাদের দেশে যারা দেশ পরিচালনা করে তাদের খুব বেশি মাথা ব্যথা আসলে এখানে নেই। ফলে হয়তো সর্বোচ্চ একদিন যদি থাকেও আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে একটা ঘটনা ঘটার পরে থাকে, কিন্তু ঘটনা যখন ঘটে মানে ঘটনার যখনই এটা একটু আহ, স্বাভাবিক হয়ে যায় তখন আর এই বিষয়টি খুব বেশি মানুষ বিবেচনা করে না। এখন আমার প্রশ্ন হলো যে এত বড় ঘটনার পরেও মানুষ কেন নির্বিকার, মানুষ কেন কথা বলে না? যেটি আমার ধারণা, মানুষ মনে করে যে যদি নাকি আমরা কথা বলি তাহলে হয়তো কে কি ভাববে। এখন কথা হলো কে কি ভাববে এটা ভেবে আমিও যদি চুপ থাকি তাহলে তো আসলে প্রবলেমের সমাধানটা আসবে না, তাই না? প্রতি বছর বাঁধের নামে, বাঁধ সংস্কারের নামে আমরা যতটুকু খবরে পাই যে এখানে লক্ষ লক্ষ টাকা আপনার খরচ হয়, কিন্তু সামান্য জলোচ্ছ্বাস হলেই আমরা দেখতে পাই যে সেই বাঁধ ভেঙে যায় এবং এটি আবার পুনরায় বাঁধ নির্মাণের জন্য আবার দেখা যাচ্ছে কি যে অনেক বড় একটা অ্যামাউন্টের জন্য যারা কর্মরত থাকে, দায়িত্ব থাকে, তারা আবার বিষয়টি উপস্থাপনা করে। তো এখন কথা হলো যে এই ব্যর্থতা আসলে কার? ব্যর্থতা আমি মনে করি সকলেরই। কারণ আমার টাকা, আপনার টাকা, এটা আসলে কোথায় ব্যয় হয়, কোথায় এটা খরচ হয়, আমাদেরকে কেউ জবাবদিহিতা দেয় না। কারণ তারা মনেই করে না যে এটা তার আমাদেরকে জানানো উচিত। এখন আমার কথা হলো যে এইভাবে আর কতদিন? আমাদের তো উচিত এটার জবাবদিহিতা চাওয়া এবং টেকসই বেড়িবাঁধ তৈরি করা। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো ত্রাণ চাই না। ত্রাণের লাইনে দাঁড়ায় আর কতদিন ত্রাণের জন্য মানুষ লাইনে দাঁড় হবে? আমরা চাই নিরাপদ জীবন, আমরা চাই টেকসই একটা বেড়িবাঁধ, আমরা চাই জবাবদিহিতা, আমরা চাই এমন বাংলাদেশ যেখানে ঘূর্ণিঝড়ের নামে আর কোনো লাশ নয়। কারণ 15 লক্ষ মানুষ এখনও যদি আপনাদের কাছে মনে হয় যে এটা খুবই সামান্য, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের হয়তো আর কোনো আমরা হয়তো বা আর আমাদের হয়তো বা শিক্ষা হবে না। আর 2026 সালে এসে এখনও যদি নাকি সমস্যার সমাধান না করতে পারি, তাহলে আমার মনে হয় পরবর্তী প্রজন্ম যারা আছে বা যারা আসবে তারা এই ইতিহাসই বয়ে বেড়াবে, তারাও আলটিমেট কোনো পরিবর্তন আনতে পারবে না। তো সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো আমরা বাঁধ চাই, আমরা ত্রাণ চাই না, আমরা নিরাপদ জীবন চাই, আমরা জবাবদিহিতা চাই। তাহলেই আমি মনে করি আমরা সচেতন হলে এই বিষয়টি অনতিবিলম্বে আমাদের কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা বিষয়টি গুরুত্ব দিয়ে আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান করবে। আমরা যদি আমাদের ভয়েস আপ রাখি তাহলে হয়তো আমাদের এই দাবিগুলো শক্তিশালী হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।